হ্যালো ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি ভালো আছো। তোমাদের ক্লাস 11 অ্যানুয়াল এক্সাম সব শেষ, এবার তো ক্লাস 12 শুরু। তোমাদের এবার থেকে নতুন সিস্টেমে এক্সাম চলবে। সেমিস্টার 1 সেমিস্টার 2 দিয়ে এসছো, এবারে তোমরা দেবে সেমিস্টার 3 সেমিস্টার 4। সেমিস্টার 3 যেটা দেবে তোমরা সব এমসিকিউ থাকবে। তার জন্য কি দরকার? পুরো চ্যাপ্টারটাকে যেটা পড়বে খুব ডেপথে যাবে, যত বুঝবে তত তোমরা অ্যান্সার বেশি করে করতে পারবে। এইখানে আর বড় বড় কোশ্চেন করার কোনো দরকার নেই, প্র্যাকটিসটা হবে সমস্ত এমসিকিউ এর উপরে। এবছর যা কেমিস্ট্রি কোশ্চেন করেছে আমার সমস্ত স্টুডেন্টরা দেখেছে, নিয়ার অ্যাবাউট 95% কোশ্চেন কমন এসছে। কমন বলতে কি অর্গানিক পুরো 10%, ফিজিক্যাল, পি ব্লক, ইভেন এমসিকিউ সেইগুলোর উপর কমন পেয়েছে। আশা করি তোমরাও কমন পাবে। তো যা পড়াবো সেই জিনিসগুলো প্রত্যেকদিন বাড়িতে প্র্যাকটিস করবে। আর আমি চাই যে আমার যে সমস্ত স্টুডেন্টগুলো রয়েছে তারা যেন হিউজ মার্কস কেমিস্ট্রিতে নিয়ে আসে। তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্য। তার ফলে কি হবে, তারাও বেটার রেজাল্ট করে বেরিয়ে আসতে পারবে। সেমিস্টার 3 খুব ভাইটাল, কারণ কি 12 সেমিস্টার 3 আর সেমিস্টার 4 এই দুটো নিয়ে মেন মার্কসটা আসবে। তো চেষ্টা করবে 35 মার্কসের যে তোমাদের সেমিস্টার 3 তে আছে 35 মার্কস পুরো তোলার চেষ্টা করবে। তার জন্য একটু প্র্যাকটিস দরকার। ঠিক আছে, তোমাদের ফার্স্ট টাইম সিলেবাসটা বলে দিই। সেমিস্টার 3 দেখতে পাচ্ছ, সেমিস্টার 3 তে ফার্স্ট যেটা আছে লিকুইড স্টেট। সেই লিকুইড স্টেট ওটা থাকবে 8 মার্কসের, যেটা দ্রবণ নিয়ে চ্যাপ্টারটা শুরু হচ্ছে। তারপর শুরু হবে পি ব্লক এলিমেন্ট, ওটা 8 মার্কসের থাকবে। পি ব্লক এলিমেন্ট 8 মার্কস। এবারে এই পি ব্লক এলিমেন্টস এর মধ্যে তোমরা গ্রুপ 15, 16, 17, 18 খুব ডিটেলসে পড়তে হবে। একটুখানি কনসেপ্ট গুলো মাথায় রাখবে আর ডিটেলসে পড়বে, দেখবে চ্যাপ্টারের একটা এমসিকিউ তোমাদেরকে ছাড়তে হবে না। ওকে, নেক্সট আসছে অর্গানিক পার্টের মধ্যে ফার্স্ট হ্যালো অ্যালকেনস এন্ড হ্যালো অ্যারিনস, যেটা 5 মার্কসের থাকছে। তার সঙ্গে থাকবে অ্যালকোহল, ফেনল, ইথার, 5 মার্কস। তারপর আসবে বায়োমলিকুল 5 মার্কস, আর আসবে পলিমার 4 মার্কসের। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার খুব ইন্টারেস্টিং। ক্লাস 11টা পড়ে তোমরা যতটা ইন্টারেস্ট পেয়েছো আমি বলছি তোমরা দেখে নেবে। আমার সঙ্গে ক্লাসগুলো রেগুলার করতে শুরু করো। ক্লাস 12টার অনেক অনেক ইন্টারেস্টিং, ক্লাস 11 থেকে ক্লাস 12টা অনেক বেশি তোমাদেরকে অ্যাট্রাকটিভ হয়ে থাকবে। আমি যে যে চ্যাপ্টারগুলো এখানে করাবো তোমরা ভালো করে সেটা বাড়িতে একবার পড়বে। হিউজ নোটস করার দরকার পড়বে না, কনসেপ্ট গুলো খালি নেবে। নেওয়ার পর এমসিকিউ আমি যা যা তোমাদেরকে টাস্ক দেবো সেগুলো করার চেষ্টা করবে। যদি কোনো জায়গায় কোনো ডাউটস থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ওকে, তো আমরা কি করব, এই অর্গানিক দিয়ে ফার্স্ট শুরু করব, যেটা হচ্ছে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনস। তারপরে আমরা অ্যালকোহল ফেনল ইথার যাব, তারপর বায়োমলিকুলস, নেক্সট পলিমার, তারপর চলে আসবো আমরা লিকুইড স্টেট, আর শেষে পি ব্লক এলিমেন্টস। পি ব্লক এলিমেন্টস এর জন্য তোমরা যদি পারো এনসিইআরটি এর বইটা একটু ফলো করতে পারো, ইংলিশ ভার্সনে থাকবে। কেন বলছি, কারণ তোমাদের এই সেমিস্টার 3টা এমসিকিউ হতে সুবিধা হয়েছে। তোমরা যেরকম বোর্ডের প্রিপারেশন নিচ্ছ, সাইড ওয়াইজ তোমাদের কি থাকবে, কম্পিটিটিভের প্রিপারেশনটা হয়ে যাবে। অর্থাৎ এই যে চ্যাপ্টার গুলো রয়েছে এই চ্যাপ্টার গুলোকে তোমাদেরকে আর এক্সট্রা কিছু পড়তে হবে না। ফার্স্ট আমরা লোয়ার লেভেল থেকে একটু হায়ার লেভেলে চলে যাব। প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা প্রথমে বেসটাকে নিয়ে কিছু কোশ্চেন্স করব, তারপরে আমরা আপার লেভেলে যাব। প্রত্যেকটা কোশ্চেন্স আমি এখানে ডিসকাস করব, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে হ্যালো অ্যালকেনস এন্ড হ্যালো অ্যারিনস। ওকে, এই সিলেবাসটা দেখে নিচ্ছি প্রত্যেকে। তো আমরা হ্যালো অ্যালকেনস হ্যালো অ্যারিনস দিয়ে স্টার্ট করছি। খুব ভালোভাবে বুঝবে, খুব ইজি চ্যাপ্টার। প্রত্যেকটা কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে, যে কনসেপ্টগুলোর উপরে যতই এমসিকিউ দেখ, যা খুশি এমসিকিউ দেখ, তোমরা ইজিলি সলভ করতে পারবে। ওকে, চলো চলে এসো। ক্লাস 11 অনেক এনজয় করেছো, তাই না? এবার 12-এ একটুখানি
সিরিয়াসলি পড়াশোনা করবে আমার সঙ্গে, দেখবে বেটার রেজাল্ট করে বেরিয়ে আসবে। হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস। প্রথম আসছে আমাদের হ্যালো অ্যালকেনস, এই পার্টটা নিয়ে একটু ডিসকাস করে নিই। হ্যালো অ্যালকেনস, এইখানে নামটা থেকে বুঝতে পারছো হ্যালো এই শব্দটা আসছে হ্যালোজেন থেকে। হ্যালোজেন, হ্যালোজেন মিন্স X2, যেটাকে দিয়ে আমরা লিখছি X2, মানে Cl2, Br2, I2, এই সমস্ত হ্যালোজেন গুলো থেকে আসছে হ্যালো, যেটাকে আমরা গ্রুপ হিসেবে লিখি সিঙ্গেল বন্ড X, দ্যাট ইজ সিঙ্গেল বন্ড Br, সিঙ্গেল বন্ড Cl, সিঙ্গেল বন্ড I। আর অ্যালকেনস যেটা বলছি আমরা সেটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করি। আর হচ্ছে আমার যে কোনো কার্বনের একটা যৌগ। যেমন ধরো তোমরা একটা কার্বনের যদি যৌগ নাও তাহলে হচ্ছে মিথেন, দুটো কার্বন নিলে পরে হবে ইথেন, এইগুলো আসছে আমার অ্যালকেন পার্টে। তো অ্যালকেন আর হ্যালোজেন দুটোকে মিলিয়ে তৈরি হয়েছে আমার হ্যালো অ্যালকেন। অর্থাৎ এটাকে আমরা সাধারণভাবে লিখতে পারি আর এক্স দিয়ে। আর এক্স দ্যাট মিনস এটা আসছে অ্যালকেন পার্ট থেকে, এটা আসছে হ্যালোজেন পার্ট থেকে। সাধারণভাবে এক্সাম্পল হিসেবে আমরা কি লিখতে পারি, CH3Br, অর্থাৎ অ্যালকেন থেকে আসছে CH3 আর হ্যালোজেন বলতে Br কে নিয়েছি, তার জন্য CH3Br। তো এদের এটা হচ্ছে IUPAC নেম, যেটা হচ্ছে হ্যালো অ্যালকেন। তো সাধারণ নাম কি হবে, এদিকে বলেছে অ্যালকিল হ্যালাইড, এটা হচ্ছে ওদের কমন নেম বা সাধারণ নাম বলতে পারো, অ্যালকিল হ্যালাইড। অর্থাৎ এই কম্পাউন্ডটার নাম তাহলে কি হচ্ছে, একটা কার্বন দিয়ে হচ্ছিল মিথেন, তার সাধারণ হিসেবে গ্রুপ হিসেবে যেটা আসছে সেটা CH3 গ্রুপ, সেটা হচ্ছে মিথাইল, আর এটা হচ্ছে ব্রোমিনটা হচ্ছে ব্রোমো, তাহলে ব্রোমাইড আসছে আমাদের হ্যালাইড হিসেবে। মিথাইল ব্রোমাইড এর হচ্ছে সাধারণ নাম। ওকে, তো আমরা হ্যালো অ্যালকেনটা তাহলে বুঝতে পারলাম যে হ্যালোজেন আর অ্যালকেন দুটো মিলিয়ে তৈরি হচ্ছে হ্যালো অ্যালকেন। তো এই হ্যালো অ্যালকেন গুলোর কয়েকটা শ্রেণী বিভাগ আছে, সেটা ভালো করে একটু দেখে নাও। অর্থাৎ এদেরকে এই হ্যালোজেনের সংখ্যার উপর নির্ভর করে এদেরকে ফার্স্ট আমরা বলছি মনোহ্যালাইড। অর্থাৎ নামটা দেখেই বুঝতে পারছো মনোহ্যালাইড মানে হচ্ছে একটা একটা হ্যালাইড থাকবে, সেটা হচ্ছে মনোহ্যালাইড। অর্থাৎ একটি মাত্র হ্যালাইড থাকবে, এটা হচ্ছে মনোহ্যালাইড। 2 নম্বর কি বলছি আমরা, ডাইহ্যালাইড। ডাইহ্যালাইড, ডাই মানে দুটো, তাহলে দুটো হ্যালোজেন থাকবে, দুটি হ্যালাইড থাকলে পরে হবে ডাইহ্যালাইড। এই মনোহ্যালাইড গুলোর আবার শ্রেণী বিভাগ আছে, কিরকম সেগুলো আমরা দেখি এবারে। মনোহ্যালাইড গুলো কিভাবে শ্রেণী বিভাগটা আসছে, মনোহ্যালাইড গুলোর ক্ষেত্রে আমরা 1 নম্বরে আসছে 1 ডিগ্রি বা প্রাইমারি, ক্লাস 11-এ তোমরা করে আসবে, তাই না? যদি না করে আসো আমি এখানে আরেকবার বলে দিচ্ছি, 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। কোনগুলোকে বলবো আমরা, 1 ডিগ্রি, ডিগ্রিটা মিন্স যে কার্বনটাকে আমরা দেখছি, যে কার্বনটা ডিগ্রি বের করছি, সেই কার্বনটার সঙ্গে একটা হ্যালোজেন সাপোজ Br রইল। এই কার্বনের সঙ্গে যখন হ্যালাইড থাকছে, এই কার্বনটা সরাসরি অর্থাৎ ডাইরেক্ট যদি মিনিমাম একটা কার্বনকে ধরে, তাহলে তাকে বলছি আমরা 1 ডিগ্রি হ্যালাইড বা প্রাইমারি হ্যালাইড। আর বাকি দুটো হ্যান্ড যে খালি রয়েছে সেটাতে কি থাকবে, আমাদের হাইড্রোজেন থাকবে। অর্থাৎ 1 ডিগ্রি বা প্রাইমারি কাকে বলছি আমরা, কার্বনের সঙ্গে যখন আমার একটা মাত্র অ্যালকিল গ্রুপ থাকবে, সেটাকে বলছি আমরা মনোহ্যালাইড। 2 নম্বরে কি আসছে, 2 ডিগ্রি বা সেকেন্ডারি, 2 ডিগ্রি বা সেকেন্ডারি বা আইসো, এই তিনটে এর নাম। 2 ডিগ্রি বা সেকেন্ডারি কি বলছি, তার মানে কি, যে কার্বনে হ্যালাইড থাকছে ওই কার্বনটা সরাসরি দুটো কার্বনকে ধরবে, তাহলে একটা হ্যান্ড খালি থাকছে, সেই হ্যান্ডে কে থাকবে, হাইড্রোজেন থাকবে। অর্থাৎ এরকম করে আমরা 2 ডিগ্রি হ্যালাইডকে চিনতে পারবো। যদি আমরা লাইন স্ট্রাকচারে লিখি, দেখো
এই যে হ্যালাইডটা সেটা এই কার্বন থেকে বেরিয়ে এসছে, এই কার্বনটা এইদিকে একটা কার্বনকে ধরেছে, এইদিকে একটা কার্বনকে ধরেছে, অর্থাৎ দুটো কার্বনকে ধরে আছে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি। আমরা সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে করতে পারবো। সাইক্লিক মিন্স যদি আমরা এরকম করে একটা সাইক্লিক কম্পাউন্ড নিই, সেইখান থেকে যদি হ্যালাইডকে বের করে দিই, দেখো এই কার্বন থেকে হ্যালাইডটা বেরিয়ে এসছে, তার সঙ্গে দুটো কার্বন লেগে আছে, তাহলে এটা হবে আমার 2 ডিগ্রি। বোঝা গেল? আর যদি এইখান থেকে হ্যালোজেনটা বেরিয়ে থাকতো তাহলে কি হতো 1 ডিগ্রি, কারণ এই কার্বনটা একটা কার্বনকে ধরছে। অর্থাৎ 1 ডিগ্রির ক্ষেত্রে পাচ্ছি আমরা যেখানে হ্যালাইডটা থাকছে সে একটা কার্বনকে ধরবে। 2 ডিগ্রির ক্ষেত্রে যে কার্বনে হ্যালাইড থাকবে তার সঙ্গে দুটো কার্বন অ্যাটাচ থাকবে। আর নেক্সট হচ্ছে 3 ডিগ্রি বা টারশিয়ারি, 3 ডিগ্রি বা টারশিয়ারি হ্যালাইড। কি করবে এটা দেখে বুঝতে পারছো, 1 ডিগ্রিতে একটা কার্বনকে ধরছে, 2 ডিগ্রিতে দুটো কার্বনকে ধরেছে, 3 ডিগ্রি ক্ষেত্রে অবভিয়াসলি এটা তিনটে কার্বনকে ধরবে। যে কার্বনটাতে একটা হ্যালাইড থাকবে, এখানে Cl কে দিলাম, যে কার্বনে হ্যালাইড থাকছে সে সরাসরি তিনটে কার্বনের সঙ্গে অ্যাটাচমেন্ট রয়েছে, তার জন্য একে বলছি আমরা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। অর্থাৎ আমরা যদি এরকম করে দিই, দেখো এই কার্বনের সঙ্গে হ্যালোজেন রয়েছে, আর এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এদিকে, তাই না, তিনটে কার্বন, তাহলে এই কার্বনটা হবে আমার 3 ডিগ্রি আর কম্পাউন্ড হবে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এটা হচ্ছে মনো হ্যালাইড গুলোর ভাগগুলো। এবারে যদি আমরা ডাই হ্যালাইড গুলোকে নিয়ে আসি, ওকে, এর দেখে নিয়েছো, লিখে নেবে খাতার মধ্যে। এবারে যদি আমরা ডাই হ্যালাইড কে নিয়ে আসি, এটা মুছে দিচ্ছি, ভালো করে একটু প্রিপারেশন নাও, বেটার রেজাল্ট করে বেরিয়ে আসবে, গ্যারান্টি দিচ্ছি, কম্পিটিটিভ এক্সাম হাতের মুঠোর মধ্যে থাকবে। ডাই হ্যালাইড, ডাই হ্যালাইড, ডাই মানে কটা, দুটো, তাই না? অর্থাৎ এই ডাই হ্যালাইড গুলোতে ক্ষেত্রে দুটি হ্যালাইড থাকবে, আগেও বলেছি আমি। এর দুটো ভাগ আছে, একটা হচ্ছে জেমিনাল, জেমিনাল ডাইহ্যালাইড, আর 2 নম্বর হচ্ছে ভিসিনাল। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, জেমিনাল আর ভিসিনাল, এখান থেকে কোশ্চেন আসবে। ভিসিনাল ডাইহ্যালাইড, দেখো জেমিনাল ডাইহ্যালাইড আর ভিসিনাল ডাইহ্যালাইড দুটোতে হ্যালাইড থাকবে দুটো করে। এবারে এই দুটোর মধ্যে কি থাকবে, জেমিনাল ডাইহ্যালাইডের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা এরকম একটা কম্পাউন্ড যদি নিয়ে নিই, এইখানে ধরো Cl দিচ্ছি, এইখানেও Cl দিচ্ছি, বাকি হ্যান্ডে সব হাইড্রোজেন দিয়ে ভরিয়ে দিলাম। খেয়াল করো হ্যালাইড দুটো কোথায় আছে, একটা কার্বন থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা যে কোনো কার্বনে থাকতে পারে। সাপোজ এরকম একটা কম্পাউন্ড নিলাম আমরা, এইখানে একটা হ্যালাইড, এইখানে একটা হ্যালাইড, বাকি সব হাইড্রোজেন থাকবে। দেখো হয় প্রথম কার্বনে, নাহলে দ্বিতীয় কার্বনে, নাহলে মাঝখানে, যে কোনো কার্বনে থাকতে পারে। কি হবে, দুটো হ্যালাইড একটা কার্বনে লেগে থাকবে, সেটা হচ্ছে আমার জেমিনাল। আর ভিসিনাল কি হচ্ছে, অ্যাডজাসেন্ট, দুটো পাশাপাশি কার্বন যে আছে অ্যাডজাসেন্ট কার্বন, সেই কার্বনে দুটো হ্যালাইড লেগে থাকবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে ধরো এইখানে একটা Cl, এখানে একটা Cl, বাকি হ্যান্ডগুলোতে হাইড্রোজেন দিলাম, ওকে, Cl আর Cl, তাহলে এইটা হচ্ছে আমার পাশাপাশি কার্বন, পাশাপাশি কার্বনে থাকলে হচ্ছে ভিসিনাল, আর একটা কার্বনের মধ্যে থাকলে পরে হবে জেমিনাল। তো তোমরা কিভাবে মনে রাখবে এটা, ইংলিশে দেখো জেমিনাল, GEMENAL, আর এটা VISCINAL। এই ওয়ার্ডগুলোর ফার্স্ট অ্যালফাবেটটা দেখো, এটা হচ্ছে জি আর এটা হচ্ছে ভি। তাহলে অ্যালফাবেটিক্যালি আমরা কাকে আগে পাই, জি, তার মানে কি একটা কার্বনই থাকছে দুটো হ্যালাইড, খুব কাছে। ভি একটু দূরে থাকে, তাই না, তার জন্য কি যে দূরের কার্বন, দ্যাট মিনস পাশের কার্বনে থাকবে, এটা হচ্ছে ভিসিনাল। সেটা আমার যে কোনো কম্পাউন্ড হতে পারে, এরকম করে লিখতে পারি আমরা, এখানে একটা Cl, এখানে একটা Cl, এটা হচ্ছে ভিসিনাল। বাট আমরা এরকম করে দিলাম, এখানে একটা Cl,
এখানে একটা সিএল, দেখো একটা কার্বন থেকে বেরিয়ে আসছে, এটা হচ্ছে জিমিনাল, এটা হচ্ছে ভিসিনাল। তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে কোনটা ভিসিনাল ডাইহ্যালাইড, কোনটা জিমিনাল ডাইহ্যালাইড। ক্লিয়ার? ভিসিনাল, জিমিনাল। এবারে কিছু আমাদের গ্রুপগুলোকে জানতে হবে, সেই গ্রুপগুলো একটু আমি লিখছি, তোমরা গ্রুপগুলোকে খাতার মধ্যে নোট করে নাও। প্রথমত হচ্ছে ভিনাইলিক, ভিনাইলিক হ্যালাইড। ভিনাইলিক হ্যালাইড কাদেরকে বলি আমরা? ভিনাইলিক হ্যালাইড, ভিনাইলিক হ্যালাইড বলতে ডাবল বন্ড যে গ্রুপটা হবে CH2 ডাবল বন্ড CH, এইটা হচ্ছে ডাবল বন্ড একটা কম্পাউন্ড। ডাবল বন্ড কম্পাউন্ড থেকে, ডাবল বন্ডের যৌগ থেকে যদি একটা হাইড্রোজেনকে আমরা বের করে দিই, তাহলে কি দেখতে হচ্ছে? CH2 ডাবল বন্ড CH, একটা বন্ড খালি থাকছে। এই গ্রুপটা হচ্ছে আমার ভিনাইল গ্রুপ, এটা হচ্ছে ভিনাইল গ্রুপ। বোঝা গেছে যে কি করলাম আমরা? দ্বিবন্ধনের একটা যৌগ, সেই দ্বিবন্ধনের যৌগ থেকে আমরা একটা হাইড্রোজেনকে বের করে দিলাম, তাহলে কার্বনের একটা বন্ড খালি থাকছে, এই গ্রুপ তৈরি হলো, এটা হচ্ছে আমার ভিনাইল। ঠিক আছে? ভিনাইল গ্রুপ। যদি এর সঙ্গে কোনো হ্যালোজেন লেগে থাকে তাহলে সেটা হবে ভিনাইল হ্যালাইড। তো এক্সাম্পল হিসেবে আমরা কি দেখছি? CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড Cl। তো এর কি নাম? এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এই গ্রুপটা ভিনাইল গ্রুপ, এটা ক্লোরাইড, তাদের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। অর্থাৎ হ্যালোজেনটা সরাসরি sp2 কার্বনের সঙ্গে যুক্ত থাকবে। sp2 কার্বন তোমরা জানো যে সংকরায়ন কিভাবে চিনতে হয়, ক্লাস 11 থেকে এসছো। যেহেতু দ্বিবন্ধন রয়েছে, দ্বিবন্ধন থাকলে sp2 হয়, আর দ্বিবন্ধন কার্বনের সঙ্গে লেগে আছে, তার জন্য এটাকে হচ্ছে sp2 সংকরায়িত একটা যৌগ, যেখানে ক্লোরিন পরমাণুটা সি এর সঙ্গে যুক্ত আছে, ডাবল বন্ডের যে কার্বন তার সঙ্গে যুক্ত রয়েছে। এটা হচ্ছে আমার ভিনাইল ক্লোরাইড বা ভিনাইলিক হ্যালাইড। এবারে আসছি আমরা সেকেন্ড পার্টে। এটা একটু ভিডিও পজ করে তোমরা তুলে নেবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। এর কিছু রিয়াকশনস আমরা পড়ব পরে, SN1 SN2 নিয়ে এই কম্পাউন্ডটাকে দেওয়া হয়, তো ওটা তখন ডিসকাশন করব। এনিহাউ, চলে এসো সেকেন্ড পার্টে। অ্যালাইলিক, ALLYLIC, অ্যালাইলিক। অ্যালাইলিক হ্যালাইড কিরকম? অ্যালাইলিক হ্যালাইডটা হচ্ছে ডাবল বন্ড যে গ্রুপটা রয়েছে, ডাবল বন্ডের গ্রুপটার পাশের যে কার্বন, সেই কার্বনটাকে বলছি আমরা অ্যালাইলিক কার্বন। দেখো ডাবল বন্ড গ্রুপ, এটা পুরোটা ডাবল বন্ড গ্রুপ, তার পাশের কার্বন এটা, এটা হচ্ছে আমার অ্যালাইলিক কার্বন। এর সঙ্গে যদি হ্যালোজেন লেগে থাকে, X দিলাম, তাহলে এটা হবে অ্যালাইলিক হ্যালাইড। এক্সাম্পল হিসেবে যদি নাও, তাহলে কি পাবে? CH3CH, সিঙ্গেল বন্ড CH2 Br, এটা হচ্ছে অ্যালাইলিক ব্রোমাইড। এটা হচ্ছে আমাদের অ্যাসাইক্লিক কম্পাউন্ড। অ্যাসাইক্লিক মানে যেখানে আমাদের চেনের স্টার্টিং আর এন্ড দুটোই আমরা দেখতে পাচ্ছি। বাট সাইক্লিক কম্পাউন্ড যদি হয়, এরকম যদি সাইক্লিক কম্পাউন্ড আমরা পাই, তখন সেক্ষেত্রে কি করব? এই সাইক্লিক কম্পাউন্ডের, দেখো ডাবল বন্ড বলতে এই কার্বন আর এই কার্বন ডাবল বন্ডে আছে, তাই না? এদের পাশের কার্বন কি আছে? এইটা বা এইটা, তার মানে এটাও অ্যালাইলিক পজিশন, এটাও অ্যালাইলিক পজিশন। যে কোনো একটা জায়গায় যদি হ্যালাইড থাকে, ধরো এখানে একটা Cl আছে, তাহলে এটা হবে অ্যালাইলিক। আর যদি এখান থেকে থাকতো ডাবল বন্ডের কার্বন থেকে, একটু আগে থেকে এলাম, সেটা হচ্ছে ভিনাইলিক। ওকে, এটা sp2, আর এইটা কার্বনটা হচ্ছে, এই কার্বনটা হচ্ছে আমার sp3 সংকরায়িত কার্বন, এটাও তাই sp3 সংকরায়িত কার্বন। যেহেতু সিঙ্গেল বন্ডে সব রয়েছে, তাই জন্য sp3 সংকরায়িত কার্বন। ওকে, তো এটা হচ্ছে অ্যালাইলিক। তাহলে ভিনাইলিক শিখলাম, অ্যালাইলিক শিখলাম। এরপরে কি শিখবো? নেক্সট আসছে আমাদের বেনজাইলিক। হোয়াট ইজ বেনজাইলিক? জানো বেনজাইলিক কি? বেশ, চলে এসো এবার বেনজাইলিক দেখি আমরা। 3 নম্বর, বেনজাইলিক হ্যালাইড।
অর্থাৎ বেঞ্জিনের পাশের কার্বন, এটা একটা বেঞ্জিন, বেঞ্জিনের যে পাশের কার্বন স্টার দিয়ে দিলাম, এই কার্বনটা হচ্ছে বেনজাইলিক, বেঞ্জিনের পাশের কার্বন, তার সঙ্গে যখন একটা হ্যালোজেন থাকবে সেটা হচ্ছে বেনজাইলিক হ্যালাইড, এখানে বলবো বেনজাইল ক্লোরাইড এর নাম, বেনজাইল ক্লোরাইড, ঠিক আছে, এর নামটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড। গ্রুপগুলোকে ভালো করে একটু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অনেক কোশ্চেন্সের অ্যান্সার করতে পারবে। আর গ্রুপগুলো যদি চিনতে না পারো তাহলে কিন্তু কোশ্চেন অ্যান্সার করবে কি করে, তার জন্য প্র্যাকটিস করবে, একবার লিখে লিখে প্র্যাকটিস করবে, খালি পড়ে গেলাম পুরোহিতের মন্ত্র পড়ার মতন দরকার নেই, ঠিক আছে, ওর থেকে না পড়া অনেক ভালো। তো যখন পড়বে খাতা নিয়ে বসবে, প্র্যাকটিস করবে, যেটা পড়ছো সেটা খাতায় লিখবে, দেখবে অর্গানিক কেমিস্ট্রি হাতের মুঠোর মধ্যে চলে আসবে। ওকে, বেনজাইলিক যেটা আমরা বেঞ্জিনের পাশের কার্বন দেখলাম সেটা। পরবর্তীকালে দেখবে কিছু রিএজেন্টস বলবো যার ফাংশন আমি বলবো, তখন এই ওয়ার্ডগুলো আসবে যে বেনজাইলিক কার্বনে ঢুকবে বা অ্যারাইলিক কার্বনে ঢুকবে, সেই জন্য গ্রুপগুলোকে একটুখানি তোমরা ভালো করে চিনে রাখবে। ওকে, চলে এসো নেক্সট পার্ট হচ্ছে অ্যারাইল হ্যালাইড, যার নাম হচ্ছে হ্যালোয়ারিন, এই চ্যাপ্টারটার মধ্যেই আছে। দেখো নেক্সট হচ্ছে অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড অর্থাৎ বেনজিনের সঙ্গে যখন থাকবে, বেনজিনের সঙ্গে সরাসরি যখন হ্যালোজেন থাকবে তাকে বলছি আমরা অ্যারাইল হ্যালাইড, বেনজিনের সঙ্গে সরাসরি আছে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি বেনজিনের সঙ্গে সিএল, বেনজিনের সঙ্গে বিআর, বেনজিনের সঙ্গে আই, এগুলো সব হচ্ছে অ্যারাইল হ্যালাইড। ওকে, তো এই অ্যারাইল হ্যালাইড সেটাকে আমরা হ্যালোয়ারিনস এর মধ্যে পরের পার্টে পড়বো। হচ্ছে প্রথম দিকে কিছু গ্রুপগুলোকে আমরা দেখলাম, এবারে কি দেখবো আমরা, আমরা আসবো ফার্স্টে এই অ্যালকিল হ্যালাইডের প্রস্তুতি, প্রিপারেশন, কিভাবে আমাদের এই হ্যালো অ্যালকেনস গুলোকে প্রস্তুত করা হয়, প্রস্তুতি। ফার্স্ট 1 নম্বর, যে কোনো অ্যালকোহল থেকে, যে কোনো অ্যালকোহল থেকে আমরা হ্যালো অ্যালকেনস প্রিপারেশন করতে পারি, যে কোনো অ্যালকোহল থেকে। যেমন ধরো এক্সাম্পল নিচ্ছি আমরা CH3OH। এবারে মজার জিনিস, এইখানে যে যে রিয়েজেন্টটা বলছি সেই রিয়েজেন্টটা একটুখানি ভালো করে মাথায় রাখবে, তাহলে তোমাদের দেখবে পরবর্তীকালে এরকম টাইপের কোনো রিয়েজেন্ট দেখতে পেলে তার ফাংশনস গুলো ইজিলি করতে পারবে। একটা অ্যালকোহল নিয়েছি আমরা CH3OH, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো এটা হচ্ছে মিথানল বা মিথাইল অ্যালকোহল। এইখান থেকে আমরা তৈরি করব CH3Cl। এখানে একটা রিয়েজেন্ট দিতে হয়, যে রিয়েজেন্টটাকে বলছি আমরা PCl5 বা SOCl2। PCl5 বা SOCl2 এই রিয়েজেন্টটা, এই বিকারকটার কাজই হলো এই যে OH গ্রুপটা আছে এটাকে বের করে দিয়ে হ্যালাইডটাকে বা সিএলটাকে ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ এখানে আমাদের তৈরি হয়ে গেল মিথাইল ক্লোরাইড। ওকে, তোমাকে যদি আমি এরকম কোশ্চেন দিতাম CH2OH, এইখানে ধরো তোমাকে দেওয়া হলো PCl5, বললো কি তৈরি হবে, তো বুঝতেই পেরেছো OH রয়েছে, PCl5 এর ফাংশনটাই হচ্ছে আমার OH কে বের করে দিয়ে একটা ক্লোরাইডকে ঢুকিয়ে দেওয়া। তাহলে ফার্স্ট যে কোনো অ্যালকোহল থেকে আমরা কি তৈরি করতে পারি, PCl5 বা SOCl2 দিয়ে আমরা ক্লোরাইড তৈরি করতে পারি, HBr দিয়েও আমরা কি করতে পারি, জলটাকে বের করে দিয়ে বোরিন ঢোকাতে পারি, ঠিক আছে। তো এইখানে একটা কোশ্চেন দেয় যেটা হয় যে PCl5 আর SOCl2 দুটোই তো আমার OH থেকে Cl তৈরি করছে, তো কোনটা বেশি সুইটেবল হবে, কোনটা খুব এফেক্টিভ হবে এই দুটোর মধ্যে, দুটোই না যে কোনো একটা? তার রিজনটা হচ্ছে এখানে যে দুটোই আমার সেম এফেক্টিভ নয়, কারণ এখানে SOCl2 টা সুইটেবল। কেন SOCl2 টা সুইটেবল হচ্ছে, তার রিজনটা হচ্ছে যে কোনো ধরো একটা অ্যালকোহল নিচ্ছি ROH, এর সঙ্গে যখনই আমরা SOCl2 দিচ্ছি
তখন কি তৈরি হবে, আর এর সঙ্গে একটা সিএল ঢুকবে, হলো এই যে আর এর সঙ্গে সিএল ঢুকেছে, এস ও ছিল, এই অক্সিজেনটা নেবে, তাহলে এস ও ছিল একটা অক্সিজেন নিয়ে এস ও টু হয়েছে, আর তার সঙ্গে কি হবে, এখানে দেখো একটা সিএল পড়ে আছে, সেই সিএলটা এইচ কে নিয়ে এই সিএল তৈরি করবে। বোঝা গেল কি তৈরি হলো, আর এর সঙ্গে একটা সিএল ঢুকলো, আর একটা সিএল ছিল সে এইচ কে নিয়ে এইচ সিএল হয়ে বেরিয়ে গেছে, আর এই যে এস ও ছিল এই অক্সিজেনটাকে নিয়ে এসও টু হয়েছে। এই জায়গাটায় যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে, এই যে অ্যালকিল হ্যালাইড, এটা সবসময় তরল থাকে, এরা লিকুইড স্টেটে থাকে। এসও টু গ্যাস ফেজে থাকে, তার জন্য গ্যাসের চিহ্ন দিয়ে দিলাম। HCl-টাও গ্যাস ফেজে থাকবে, গ্যাসের চিহ্ন দিলাম। এবারে বুঝতেই পারছো, তরল, সেখান থেকে এরা যেহেতু গ্যাসিয়াস দুটো সিস্টেম থেকে বেরিয়ে যাবে, তাহলে কে পড়ে থাকবে, আর সিএলটা একা পড়ে থাকবে, 100% পিওর হবে। তার জন্য এখানে কোনো ইম্পিউরিটিস বলতে SO2 বা HCl মিশে থাকে না, SOCl2 কে আমরা এই জন্য সুইটেবল বলি। তাহলে এ কি দোষ করলো, PCl5, দেখে নাও রিয়াকশন, আর OH তার সঙ্গে PCl5 দিলাম, কি তৈরি হবে, সেম জিনিস তৈরি হবে, RCl। এবার কি হবে, একটা Cl একটা H কে নিয়ে বেরিয়ে গেল, HCl বেরিয়ে গেল, গ্যাস ফর্মে বেরিয়ে যাচ্ছে। আর কি তৈরি হবে, দেখো একটা O পড়ে আছে, একটা P পড়ে আছে, আর আমার এখানে দুটো Cl বেরিয়েছে, তাহলে পাঁচটার থেকে দুটো Cl বেরোলো, কটা পড়ে আছে, তিনটে পড়ে আছে, তাহলে PO আর তিনটে Cl পড়ে আছে, তাহলে PO Cl3 পড়ে আছে। তো এটাও হচ্ছে লিকুইড, এটাও হচ্ছে লিকুইড, দুটো মিশে থাকবে, যেখান থেকে RCl কে বের করা খুব টাফ, খুব ডিফিকাল্ট, আর এর ইলটাও একটু, পরিমাণটাও একটু কম উৎপন্ন হয়, তার জন্য এই পদ্ধতিটাকে নেওয়া হয় না। আমরা কাকে নেব, SOCl2 কে নেব। ঠিক আছে, ওকে, বোঝা গেছে এটা, দুটোর মধ্যে কোনটা বেশি এফেক্টিভ সেটা আমরা বুঝতে পারলাম। এবারে চলে এসো নেক্সট যেটা আসছে, এটা অ্যালকোহল থেকে গেছে, অ্যালকিল হ্যালাইড। এবারে দ্বিবন্ধন থেকে, দু নম্বর হচ্ছে দ্বিবন্ধন থেকে, দ্বিবন্ধন যৌগ থেকে কিভাবে প্রিপারেশন করব দ্বিবন্ধন যৌগ থেকে। দেখো একটা দ্বিবন্ধন যৌগ নিচ্ছি, CH3CH ডাবল বন্ড CH2, এই দ্বিবন্ধন যৌগ থেকে আমরা অ্যালকিল হ্যালাইড তৈরি করতে চাইছি। এখানে ক্লাস 11 এর জিনিসটা আবার আসবে, তোমার শুনে এসছো, প্রত্যেকে করে এসছো, যার নাম হচ্ছে মার্কোনিকভ, মার্কোনিকভের নিয়ম পড়ে এসছো তাই না 11-এ, না ভুলে বসে আছো, বেশ ভুলে গেলে চিন্তা নেই, আমি আছি বোঝানোর জন্য। ওকে, একটা ছিল মার্কোনিকভের নিয়ম, যেখানে হ্যালোজেন ঢুকছিল, আর একটা ছিল অ্যান্টি মার্কোনিকভ, অর্থাৎ মার্কোনিকভের বিপরীত সূত্র বা পারস্যেড প্রভাব বা খারাস প্রভাব, এতগুলো নাম, তাই না, কিন্তু কাজটা খুব ছোট্ট, চিন্তা নেই, নামটাই যা বড়। মার্কোনিকভের নিয়ম কি হয়েছিল, আমরা যদি HBr যে কোনো দ্বিবন্ধনের মধ্যে দিই, তাহলে কি হবে, যে কোনো দ্বিবন্ধনের মধ্যে দিলে, এইখানে দেখো খেয়াল করো, এইচটা কি, ডেল প্লাস, আর হ্যালোজেন তো ডেল মাইনাস, তো প্লাস মাইনাস যখন পাচ্ছ, তাহলে এইখানেও নিশ্চয়ই প্লাস মাইনাস কিছু তৈরি করতে হবে। তো মার্কোনিকভ কি বলেছিলেন, যে যে কোনো একটা অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম মানে হচ্ছে এই যে দ্বিবন্ধন দেখতে পাচ্ছ, এই দ্বিবন্ধনের যে কার্বন দুদিকে আছে, দুদিকে কার্বনটা সমান থাকবে না, অর্থাৎ ডান দিকে একটা কার্বন, বাঁ দিকে দুটো কার্বন, এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। কিন্তু প্রতিসম অ্যালকিন যদি বলা হয়, এইটা হচ্ছে প্রতিসম অ্যালকিন। দেখো দ্বিবন্ধনের এদিকে একটা কার্বন, এদিকেও, যদি আমরা এটাকে আরো বাড়িয়ে দিই, একটা বাড়ালাম এদিকে, এদিকে, দেখো খেয়াল করো, দ্বিবন্ধনের এদিকে দুটো, এদিকে দুটো, এটা হচ্ছে প্রতিসম, কিন্তু এইখানে তোমার দুদিকে কার্বনটা সমান নেই, সেটা হচ্ছে আমার অপ্রতিসম অ্যালকিন। এরকম অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে হ্যালোজেন হাইড্রাসিড দিচ্ছি, তাহলে হ্যালোজেন হাইড্রাসিড দিলে কি হবে, হ্যালোজেন হাইড্রাসিডের ঋণাত্মক অংশ, দ্যাট মিনস বিআরটা কোথায় যাবে, দ্বিবন্ধনের সেই কার্বনে যাবে যেখানে কম হাইড্রোজেন থাকবে। দেখো দ্বিবন্ধনের কার্বন দুটো আছে, একটাতে একটা হাইড্রোজেন, একটা দুটো হাইড্রোজেন, অর্থাৎ
অপ্রতিসম অ্যালকিনের সাথে হ্যালোজেন হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় হ্যালোজেন হাইড্রোক্সাইডের ঋণাত্মক অংশটা দ্বিবন্ধনে সেই কার্বনে যুক্ত হবে যেখানে কম হাইড্রোজেন থাকবে। তাহলে প্রোডাক্টটা কি তৈরি হচ্ছে? CH3 CH, এইখানে Br আর এখানে CH3। এই যে CH2 ছিল, এই হাইড্রোজেনটাকে নেবে, নিয়ে CH3 হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে মার্কোনিকফের নিয়ম। তো আমার কিন্তু কোশ্চেন হচ্ছে যে মার্কোনিকফ যেটা বললেন যে হ্যালোজেনের ঋণাত্মক অংশটা দ্বিবন্ধনে যে কার্বনে কম হাইড্রোজেন আছে সেখানে ঢুকবে। তো মার্কোনিকফ কানে কানে বলে আসছে যে এই বর্মিন তুই চলে যা, ওই মাঝেখানে কার্বনটাতে যে আছে হাইড্রোজেন একটা আছে ওখানে ঢুকে পড়। নিয়ে ও লাফাতে লাফাতে গিয়ে কার্বনটার কাছে গিয়ে ঢুকে পড়লো। তাই ব্রোমিনের কান নেই, মার্কোনিকফের কথা শুনবে না, কোনো চিন্তা নেই। তো কি হয়, এরা মেকানিজম ফলো করে। মেকানিজম বলতে বিক্রিয়া কৌশল। বিক্রিয়া কৌশল কি জিনিস? তো এই যে কম্পাউন্ডটা এটা দেখায় যে মার্কোনিকফের কথা ও শুনে যাচ্ছে না, ও নিজের পথে ও যাবে, সেটা কিভাবে ভালো করে একটু বুঝে নাও। এই যে দ্বিবন্ধন যৌগ, তো দ্বিবন্ধন যে কার্বন দুটো আছে, দুটো কার্বনের কি হবে, যেহেতু বন্ধনটা দুজনের মধ্যে আছে যে কেউ তুলতে পারে। তো আমরা ধরো এই দিকে তুললাম, এই কার্বনটা বলো বন্ধু তোমার সঙ্গে আর ফ্রেন্ডশিপ রাখবো না, পার্টনারশিপ রাখবো না, আমি সব তুলে নিলাম। যেই তুলে নিল এদিকটাকে এ দিলাম, হ্যাঁ, তখন কি হবে, এই দেখো এ দিয়ে লিখলাম, এ তুলে নিচ্ছে, তাহলে ডেফিসিয়েন্সি বা ঘাটতিটা কার হবে, এই কার্বনটার হবে। হলো CH3 CH থাকলো, এর প্লাস হলো সিঙ্গেল বন্ড C মাইনাস, এই বেটা সব তুলে নিয়েছে বলে বেশি ইলেকট্রন চলে আসছে মাথার মধ্যে, তাই না? আর এর ডেফিসিয়েন্সি হচ্ছে প্লাস হয়েছে। যদি উল্টোটা হতো, অর্থাৎ এই কার্বনটা বললো আমি তুলে নিচ্ছি, অর্থাৎ বি দিচ্ছি এটাকে, হ্যাঁ, এ তুলে নিচ্ছে, তাহলে ডেফিসিয়েন্সিটা কার হবে, ঘাটতিটা হবে এই কার্বনটার, কারণ এইখান থেকে তুলে নিচ্ছে ইলেকট্রন গুলো, এর মাথায় আসছে, তাহলে এ মাইনাস হবে। খেয়াল করো CH3 CH এর মাথায় মাইনাস হয়ে গেল, আর এই কার্বনটার মাথায় প্লাস হয়ে গেল। ওকে, এই দুটো বোঝা গেছে। একবার ও তুলতে পারে, একবার এ তুলতে পারে। এ যদি তুলে নেয় তাহলে এই কার্বনটা প্লাস হবে, লিখেছি এখানে, আর এ যদি তুলে নেয় এই কার্বনটা প্লাস হবে, এখানে লিখে দিয়েছি। এবারে তোমরা বলো এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? কার্বোক্যাটায়ন মানে যা বুঝতে পেরেছো, ক্যাটায়ন মানে প্লাস, আর কার্বো মানে হচ্ছে কার্বন, তাহলে কার্বনের মাথায় প্লাস। তো এই কার্বনের মধ্যে প্লাস কে দেখছি আমরা, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? যে যে কার্বনটাকে আমরা দেখতে চাইছি সে কটা কার্বনকে ধরেছে সেটা দেখবে, সে কার্বনটা নেগেটিভ চার্জ থাক বা অন্য কিছু থাক দেখা দরকার নেই, শুধু দেখবে কার্বন কিনা। এই কার্বনটার মাথায় প্লাস, এদিকে একটা কার্বন এদিকে একটা কার্বন, তাহলে এটা কি হচ্ছে আমার 2 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। সিমিলারলি এটার মাথায় C প্লাস, একটা কার্বনকে ধরেছে ডাইরেক্ট, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই না? এবার বলো তো কার্বোক্যাটায়নের স্থায়িত্বের অর্ডার। 1 ডিগ্রি 2 ডিগ্রি, কে বেশি স্টেবল? আমরা জানি যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি থেকে বেশি স্টেবল, অর্থাৎ 1 ডিগ্রি থেকে বেশি স্টেবল 2 ডিগ্রি, তার থেকে বেশি স্টেবল 3 ডিগ্রি। এর পরেও অর্ডার আছে, সেটা আমি পরে ক্লাসগুলোতে আমি ডিসকাশন করব। বেসিক লেভেলটা হচ্ছে 1 2 3, যদি আমরা ভাবি কার্বোক্যাটায়ন তাহলে 1 থেকে বেশি হবে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে বেশি হবে 3 ডিগ্রি। এভাবে আমার কার্বোক্যাটায়ন গুলো স্টেবিলিটি গুলো পাই। কেন পাই তার সেটা রিজনটা তোমরা ক্লাস 11-এ পড়ে এসছো, ঠিক আছে? আমি ক্লাস 11-এর ক্লাসে যখন ভিডিও বানাবো তখন আবার আমি ডিসকাশন করবো এগুলো। ওকে, তো তোমরা একটু জেনে রাখো যে এখানে এদের স্টেবিলিটি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আছে হাইপার কনজুগেশন বা প্লাস আই প্রভাব যেটা বলি ওর জন্য, ঠিক আছে? তো হাইপার কনজুগেশন কি, প্লাস আই প্রভাব কি, এর ক্লাস 11-এ তোমরা শিখে এসছো। আমি এখনো ভিডিও বানাইনি, পরে বানিয়ে আস্তে আস্তে আপলোড করব। ওকে, এনিহাও চলে এসছো এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, বেশি স্টেবল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা স্টেবিলিটি কম আছে, তাহলে এই প্রসেসটাতে যাবে না, অর্থাৎ আমার ইলেকট্রনটা এই দিকে চলে আসবে, এটা প্লাস এটা মাইনাস হবে। এবারে যেই প্লাস মাইনাস হয়ে গেল, আমার এইচটা প্লাস আর বিআরটা মাইনাস দেওয়া আছে, যেহেতু কার্বনের মাথায় ইলেকট্রন আছে সে যার ইলেকট্রন কম আছে তাকে দিচ্ছে, এখানে বিআর এর মাথায় ইলেকট্রন বেশি আছে, এই কার্বনের কম আছে, তাই এখানে ঢুকলো, তাহলে সিএইচ এর সঙ্গে বিআর ঢুকলো, সিএইচ টুর সঙ্গে এইচ ঢুকলো,
নিয়ে তৈরি হলো এই প্রোডাক্টটা। তার মানে মার্কোনিকভ নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের উপর নির্ভর করে। তাহলে এই যে পুরো রিয়াকশনটা হয় সেটা কি হচ্ছে, কার্বোক্যাটায়ন ফর্মেশন করে হচ্ছে, কার্বোক্যাটায়ন গঠন করছে, তারপরে রিয়াকশনটা হচ্ছে। কার্বোক্যাটায়ন গঠনের মাধ্যমে হয়, কার্বোক্যাটায়ন গঠনের মাধ্যমে এটা তৈরি হয়। তো এটার ক্ষেত্রে কি হয়, যদি তোমাকে সাইক্লিক কম্পাউন্ড দেওয়া থাকে, তোমরা এটা একটু তুলে নাও, ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে আমি যাচ্ছি নেক্সট পার্টে। আমি কিছু কোশ্চেন এটা থেকে দিচ্ছি, দেখলে বুঝতে পারবে। হয়েছে, বুঝে দিচ্ছি আমি এটাকে। হ্যাঁ, দেখো এইখানে অর্গানিক কেমিস্ট্রি অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানার আছে। শুধু মুখস্থ করবো খুব ভয়, কোনো ভয় নেই, খুব ইজি, একটু বুঝে বুঝে পড়ো, দেখো ইজি, আর প্র্যাকটিস করো। একটা এক্সাম্পল দিচ্ছি আমরা সাইক্লিক কম্পাউন্ডের উপরে। তোমাকে এরকম দেওয়া হলো, বললো HBr, কি প্রোডাক্ট তৈরি হবে, চারটা অপশন দিয়ে দেবে, কি করবে? তুমি দেখছো ডাবল বন্ড রয়েছে, তাই না? ডাবল বন্ড রয়েছে, তার সঙ্গে কি আছে, HBr রয়েছে। আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি এটা, যে যে কোনো দ্বিবন্ধনের যুক্ত যৌগের সঙ্গে HBr দিচ্ছি, তার মানে মার্কোনিকভ রুল হবে। মার্কোনিকভ রুল মানে কি, নেগেটিভ পার্টটা ডাবল বন্ডের সেই কার্বনে যাবে যেখানে কম হাইড্রোজেন আছে। খেয়াল করো এই কার্বনটাতে কটা বন্ড হয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, তার কোনো হাইড্রোজেন আছে? নেই। কিন্তু এখানে একটা, দুটো, তিনটে বন্ড হয়েছে, তাহলে একটা হাইড্রোজেন এখানে থাকছে। লাইন স্ট্রাকচার তো আমরা কার্বন হাইড্রোজেন কাউকে লিখি না, তো তোমাকে খুঁজে নিতে হবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে নেই, তাহলে কোনখানে কম হচ্ছে, ওপরটাতে। তোমার কাজ হবে ডাবল বন্ডটাকে উঠিয়ে দাও, আর উঠিয়ে দিলাম, এখানে একটা হ্যালোজেনকে যেটা বিয়ার ঢুকিয়ে দাও, আর হাইড্রোজেনটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। লাইন স্ট্রাকচার আমরা লিখছি না, ঠিক আছে, আমাদের লিখতে হয় না। বোঝা গেল? এটা এটা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ডের উপরে যদি আমাদের HBr দেওয়া হয়। এখানে যদি আমরা একটু কোশ্চেনটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই, তাহলে কি হবে, CH3 CH CH3 CH ডাবল বন্ড CH2। একটু অ্যাডভান্স লেভেল যাচ্ছি, কারণ কম্পিটিটিভ এক্সাম তো তোমরা বলবে, তার জন্য এটাকে একটু শিখিয়ে দিচ্ছি। HBr কি তৈরি হবে, খেয়াল করো তোমরা কি ভাববে, যে স্যার তো বলেছেন যে ডাবল বন্ড আছে আর HBr আছে, মার্কোনিকভকে লাগিয়ে দাও, তো যেখানে কম হাইড্রোজেন সেইখানে ঢুকিয়ে দাও। দ্যাট মিনস CH3 CH CH3, এখানে CH এখানে CH2, ডাবল বন্ডের মধ্যে এখানে কম আছে, তাহলে এইখানে আমরা হ্যালোজেনটাকে ঢুকিয়ে দিলাম, আর এইখানে CH2 কে CH3 করে দিলাম, নিয়ে নাচতে নাচতে বাড়ি চলে এলাম, যে স্যার তো বলেছে হিসেবে অ্যান্সার করে দিয়েছি। কিন্তু বাবা সব জিনিস কি আর হয়? সেটা হয় না, এটা ভুল। কারণ কি, ওইখানে যেটা করেছিলাম সেইখানে আমার আর কোনো পসিবিলিটি ছিল না যে এক্সট্রা স্টেবিলিটি পাচ্ছে কিনা, যেটা এইখানে দেখতে হবে। তোমাকে কম্পাউন্ডে দেখে বুঝতে হবে যে আমার এই যে ডাবল বন্ড আর HBr যে দিচ্ছি, এটা কি করছে, কার্বোক্যাটায়ন তৈরি করছে। কার্বোক্যাটায়নের স্থায়িত্ব দেখছি আমরা, তো যেখানে বেসিক স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে আমরা সেই জায়গাতে শিফট করব, তারপর হ্যালাইডটাকে ঢুকাবো। তোমার বেসিক স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কিন্তু তুমি সেখানে যাচ্ছ না, তুমি ওখানে ঢুকিয়ে দিচ্ছ, সেটা পুরো ভুল। খেয়াল করো আমরা কি করলাম, বন্ডটাকে তুললাম, একটু ভালো করে ভাববে, বন্ডটাকে তুললে এখানে প্লাস হচ্ছে, 2 ডিগ্রি হবে, তাই না, দুদিকে কার্বন। যদি এই দিকে তুলতাম এর মাথায় প্লাস, তাহলে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতো। তাহলে এই দিকটা তুলছি না, আমরা এই দিকে তুললাম, তুললে পরে কিরকম দেখতে হচ্ছে, CH3 C মাথায় H, এখানে CH3, এটা CH সিঙ্গেল বন্ড, CH2 মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস তৈরি করেছে। এবার তোমরা HBr এর Br মাইনাস 10 ঢুকিয়ে দিচ্ছ, সেটা করতে বারণ করছি। কারণ কি, একবার চোখ বুলিয়ে দেখবে যে যৌগটার মধ্যে আর কোনো বেসিক স্টেবল কার্বোক্যাটায়ন হতে পারে কিনা। খেয়াল করো এখানে C মাথায় প্লাস আছে, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, দুদিকে দুটো কার্বন আছে,
2 ডিগ্রি। যদি কোনোভাবে এই প্লাসটাকে এই জায়গাতে নিয়ে আসি তাহলে তার স্টেবিলিটি বাড়ছে কি বাড়ছে না, যদি একই থাকে যাব না, যদি হ্যাঁ বেশি স্টেবল কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে অবশ্যই চলে যাব। তো এইখানে প্লাস তৈরি করার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে হাইড্রোজেন যে আছে সেটাকে তুলে এইখানে সরিয়ে দেওয়া, আর 2 নম্বর হচ্ছে মিথাইল যে আছে সেটাকে তুলে এখানে সরিয়ে দেওয়া, হয় এটা নাহলে এটা। খেয়াল করো, যদি মিথাইলকে তুলে এখানে সরিয়ে দিই তাহলে এখানে ডেফিসিয়েন্সি তৈরি হবে, তাহলে কিরকম দেখতে হবে, CH3 C ওপরে H, এদিকে CH, এখানে CH3 ঢুকলো, এইদিকে CH2 মাইনাস হলো, আর এই কার্বনটা প্লাস। দেখো এই কার্বনের ডিগ্রিটা বের করো, একটা দুটো কার্বন 2 ডিগ্রি হচ্ছে, আমার ছিল কোথায় 2 ডিগ্রিতে ছিল, 2 ডিগ্রিতেই গেল, কোনো লাভ হলো না, তাহলে এই মিথাইলটাকে নিয়ে যাব না। কাকে নিয়ে যাব, যদি হাইড্রোজেনটাকে সরিয়ে দিই তাহলে কি হচ্ছে, CH3 C তার মাথায় প্লাস, নিচের দিকে CH3 থাকলো, CH2, এটা CH2 মাইনাস। দেখো C প্লাস, কার্বোকার্বন কত ডিগ্রি, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, প্রথমে ডিগ্রিটা শিখে এসেছি আমরা, তাহলে এটা 3 ডিগ্রি। স্টেবিলিটি বাড়লো, ওকে, বেড়েছে, তাই না? তা যেই বেড়েছে এবারে তোমরা এর থেকে আর কোনো দিকে যেতে পারবে না, ও একটাই শিফটিং হবে। তার জন্য এই যে শিফটিং এটার নাম হচ্ছে 1,2, এই শিফটিংটার নাম হচ্ছে 1,2 হাইড্রাইড শিফটিং বা হাইড্রাইড স্থানান্তরণ, হাইড্রাইড স্থানান্তরণ। বুঝে নেবে একটুখানি, জায়গাটা খুব ছোট বলে হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার লাগছে না, মুখে বলে দিচ্ছি বুঝে নাও। 1,2 হাইড্রাইড স্থানান্তরণ, তাহলে এই হাইড্রোজেনটাকে হাইড্রাইড কেন বলছি, হাইড্রোজেন ইলেকট্রন গুলো নিয়েছে, নিয়ে H মাইনাস হয়েছে, H মাইনাস থেকে আমরা হাইড্রাইড বলি, নিয়েছে, তারপরে এই কার্বনকে দিয়েছে বলে এটা CH2 নিউট্রাল হয়ে গেছে, দেখো, আর কার্বনের মাথায় ডেফিসিয়েন্সি চলে আসছে, তার জন্য ওটা C প্লাস হয়েছে। এবারে তুমি কি করবে, H প্লাস Br মাইনাস, এখানে জানা আছে Br মাইনাস, তাহলে এখানে ঢুকবে, আর Hটা এখানে চলে যাবে, আলটিমেট প্রোডাক্টটা কি তৈরি আসছে আমার, CH3 C মাথার উপরে Br, এদিকে CH3, এদিকে CH2, এদিকে CH3। বোঝা গেল, আমরা যেটা ভেবেছিলাম সেটা হলো না, হয়ে গেল এটা। তো এইভাবে শিফটিংটা তোমাদেরকে একটু জানতে হবে। আর আগের যেটা আমরা করেছিলাম, তোমরা স্যার আগের কার্বন সাপোজ এটাই দেখো না, এটা যদি আমি কি করেছিলাম এইদিকে তুলে নিয়েছিলাম, এইটাকে প্লাস করেছিলাম, তাই না, তাহলে প্লাস করলে পরে 3 দিকে কার্বন পাচ্ছি, 3 ডিগ্রি হচ্ছে এটা, যদি এইখানে আসতো তাহলে 2 ডিগ্রি, দুটো কার্বন, লেস স্টেবল হবে। এইখানে যদি আসতো 1 ডিগ্রি, স্টেবিলিটি কম, তার জন্য 3 ডিগ্রিটাই বেশি স্টেবল হলে ওকে নিয়েছিলাম, ওইখানে আমরা প্রোডাক্ট তৈরি করেছি। তোমরা জাস্ট কার্বোক্যাটায়নটা ফরমেশন করে দেখে নেবে শিফটিং করলে আমার লাভ হচ্ছে কি হচ্ছে না, যদি লাভ হয় তাহলে অবশ্যই শিফটিং করে প্রোডাক্টটা করবে। ওকে, ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের মার্কনিকফ। এরপর কি আসবে মুছে দিলাম, ঠিক আছে, তোমরা পজ করে একটুখানি নোটসটা করে নেবে। এরপর চলে আসছে অ্যান্টি মার্কনিকফ, অ্যান্টি মার্কনিকফ বা মার্কনিকফের বিপরীত সূত্র, মার্কনিকফের বিপরীত সূত্র বা খারাস প্রভাব, এর একটা নাম, খারাস প্রভাব বা পারক্সাইড প্রভাব, অনেকগুলো নাম, পার অক্সাইড প্রভাব, এতগুলো নাম। কি হয়, আমাদের সেম জিনিস থাকবে, CH3 CH ডাবল বন্ড CH2, এইখানে আমরা যখনই হ্যালোজেন হাইড্রোক্সাইড দেব তার সঙ্গে এক্সট্রা একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে পারক্সাইড যৌগ, পার অক্সাইড যৌগ। সেই পারক্সাইড যৌগগুলো কে কে হতে পারে, হয় হাইড্রোজেন পারক্সাইড হবে, না হলে CH3CO3H পারক্সি অ্যাসিটিক অ্যাসিড। এই যে O3H, এটা থেকে ঘাবড়ে যেও না যে প্রিন্টিং মিস্টেক বলে ছেড়ে দেবে, সেটা নয়। O3H এটা মিন্স হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড, আর তার সঙ্গে H2O2
এই দুটো বিক্রিয়া করলে এটা তৈরি হয়, ঠিক আছে। তা CH3CO3H বা PHCO3H, যাই এটা কেন পার অ্যাসিড যে কোনো যৌগ দিতে পারে। HBr এর সঙ্গে যদি দেয় তখন কি হয়, এটা পারক্সাইড প্রভাব দেখায়। সেক্ষেত্রে কি হয়, যে নেগেটিভ পার্টটা বলছে দ্বিবন্ধনের যেখানে বেশি হাইড্রোজেন আছে সেইখানে ঢুকবে, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন আর এখানে দুটো হাইড্রোজেন। তাহলে তোমরা কি করবে, CH3CH ডালবানটা উঠিয়ে দেবে, এখানে CH2 বেশি হাইড্রোজেন এখানে আছে, একটা Br ঢুকিয়ে দাও। দেখো এই কার্বনের বন্ড ঠিক নেই, তিনটে বন্ড হয়েছে, তাহলে কি হবে, একটা হাইড্রোজেনকে অ্যাড করবে। এটা হচ্ছে পারক্সাইড প্রভাব, ঠিক আছে। এখানে হয় মুক্তমূলক গঠনের মাধ্যমে হয়, এটা মাথায় রাখবে। পারক্সাইড প্রভাবটা মুক্তমূলক, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা গঠনের মাধ্যমে হয়। আগেটা কি হলো, মার্কনি কাপটা কার্বোক্যাটায়ন গঠনের মাধ্যমে, আর এটা মুক্তমূলক গঠনের মাধ্যমে তৈরি হয়। মুক্তমূলক কি জিনিস ক্লাস 11 করে এসছো, ঠিক আছে, একটু দেখে নেবে। পরবর্তীকালে আমিও ভিডিও বানাবো, তখন ওটা দেখবেন ক্লাস 11 ক্লাসে। ওকে, এখানে মুক্তমূলক গঠনের মাধ্যমে হচ্ছে, তার জন্য বিয়ারটা দ্বিবন্ধনে যেখানে বেশি হাইড্রোজেন সেখানে ঢুকছে। এবারে আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার এইখানে শুধুমাত্র HBr দেয়, না এটার মধ্যে যদি আমরা HCl তার সঙ্গে H2O2 দিয়ে দিলাম, তাহলে কি দেখাবে না, কি তৈরি হবে? দ্বিবন্ধন পেয়েছো, হ্যালোজেন হাইড্রোক্সাইড পেয়েছো, H2O2 পেয়েছো, চোখ বন্ধ করে মার্কনি কাপ লাগিয়ে দেবে, অ্যান্টি মার্কনি কাপ লাগিয়ে দেবে, তাই না? ভুল করবে না। শুধুমাত্র HBr এর জন্য পারক্সাইড প্রভাবটা কাজ করে, HBr ছাড়া আর কেউ করতে পারে না। দ্যাট মিনস NB করে লিখে নাও, নোট করে নাও একটা, যে HCl HF HI এই তিনটে যৌগ পারক্সাইড প্রভাব দেখায় না। এদের ক্ষেত্রে নর্মাল এডিশনই হবে, অর্থাৎ পারক্সাইড দিলেও যা হবে, পারক্সাইড না দিলেও সে একই প্রোডাক্টই তৈরি হবে। HCl দিচ্ছ তার মানে এরা মার্কনি কাপকেই ফলো করবে, তাতে H2O2 কোনো এর মধ্যে প্রভাব ফেলবে না। CH3 CH Cl CH3, এটা মাথায় রাখবে ভালো করে, কেন কোশ্চেন তোমাদেরকে দেবে এমসিকিউতে বোর্ড লেভেলে, ঠিক আছে, কম্পিটিটিভ লেভেলে দেবে না, বোর্ড লেভেলে দেয় এটা। ওকে, তো এটা হচ্ছে আমার পারক্সাইড প্রভাব। ওকে, তো তোমরা এইটুকু ভালো করে একবার দেখো, নেক্সট দিন আমি ভিডিও বানাবো, আশা করি সপ্তাহে দুটো করে ভিডিও তোমরা পাবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা মিস না করে যাও। আর বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করবে, যেন সেই লিঙ্কে গিয়ে আমার ভিডিওগুলো যেন দেখে, অবশ্যই তারা যেন সাবস্ক্রাইব করে। ওকে, খুব মানে কি বলবো, যে টাফ সাবজেক্ট একটা কেমিস্ট্রি খুব ভয়, সেটা নয়, বারবার করে বলছি, খুব ইজি সাবজেক্ট। একটুখানি আমার যে ক্লাসটা থাকছে সেটা ভালো করে একটু দেখবে, কোনো ডাউটস আসবে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই টাইম করে তোমাদের রিপ্লাই দেবো। আর এমসিকিউ এগুলো বোঝানোর পরেই আমি এমসিকিউ কিছু ডিসকাশন করব, পাঠাবো, তোমরা বাড়িতে ওয়ার্কআউট করবে, আমি অ্যান্সার ডিসকাশন করব, কোনো জায়গায় বুঝতে পারবে হলে তোমরা মেনশন করবে, ঠিক আছে। চলো, ওকে, বাই বাই, অল দ্য বেস্ট। ভালো করে প্রিপারেশনটা শুরু করো, বেশি করে লিখবে। ওকে, বাই বাই, ভালো থেকো।